শেয়ারবিজনেস24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই কিন্তু ইসলামী ব্যাংক ঘিরে ব্যাংক পাড়ায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ দেখব আমরা বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর বেরিয়েছে এবং আজ সারাদিন যেসব ঘটনা ঘটেছে তার সবশেষ খবর পর্যন্ত। ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের টিয়ার সেল। এদিকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা, এই খবরটি রয়েছে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ করছেন কেন সেই কারণ, এবং ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বাধার মুখে নির্ধারিত পর্ষদ সভা করতে পারেনি ইসলামী ব্যাংক। আজ যদি দেখি যে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির হাজার হাজার গ্রাহক, আমানতকারী ও শেয়ার হোল্ডার রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তাদের আন্দোলনের কারণে নতুন চেয়ারম্যানের যে যোগদান উপলক্ষে ডাকা পরিচালনা পর্ষদের সভাও আজ হয়নি। এই খবরটি আজ ছিল টক অব দ্য টাউন। এদিকে ইসলামী ব্যাংকের যেই প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করেছেন গ্রাহকরা, সেখানে পুলিশের গুলি চালানো, লাঠি চার্জ, টিয়ার সেল ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। অর্থাৎ সরকারি দল বিএনপি এবং জামায়াত যে সরাসরি এই ব্যাংকটিকে আয়ত্তে বা দখলে রাখার জন্য যে মুখোমুখি অবস্থানে রয়েছে তা কিন্তু এই রিপোর্টগুলোতে উঠে আসে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয় ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে। ঈদের আগের কার্যদিবসে তার এই নিয়োগ দেওয়া হয়। সেটার প্রতিবাদেই আজ বিক্ষোভে নেমেছিলেন গ্রাহকরা। সোমবার বেলা 10:30টার দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সড়কের দুই প্রান্তে পুলিশ অবস্থান নিয়ে চলাচল বন্ধ করে দেয়। ওই বিক্ষোভের মুখে দুই প্রান্তে পুলিশ থাকলেও মাঝখানে কিন্তু ছোট ছোট দলে অবস্থান নিয়ে সচেতন গ্রাহক ফোরাম নামে ব্যানারে এই আমানতকারীরা এখানে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ভ্যানের পাশাপাশি জল কামান দাঁড় করিয়ে রাখেন। এরপরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ জানা যায় এই ঘটনার জন্য যে খুরশিদ আলম এস আলম গ্রুপের সহযোগী আখ্যা দিয়ে তাকে সরানোর দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে 2017 সালে এস আলম গ্রুপের দখলে যাওয়ার আগে তারা যে পরিচালনা পর্ষদে ছিলেন তাদেরকেই ফেরাতে হবে। সমাবেশে সচেতন গ্রাহক ফোরামের সদস্য খন্দকার মাহবুব হক বলেন যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক পরিচালনা করতে শরিয়া জানতে হবে, সৎ থাকতে হবে। ইসলামী ব্যাংকে যারা আছেন তারা সবাই সৎ আর ধর্মীয় জ্ঞান রয়েছে, তারাই পারবে ব্যাংক চালাতে। যাকে দেওয়া হয়েছে তিনি তো এই বিষয়ে জানেন না। তিনি বলেন এই অযোগ্য ব্যক্তিকে দিয়ে ব্যাংক চালানো যাবে না। আমরা চাই ইসলামী ব্যাংক আগে যেভাবে চলেছে সেভাবে চলুক, তাদের দিয়ে ইসলামী ব্যাংক চালাতে হবে। সরকারের আজ্ঞাবহ কোনো অসৎ লোক দিয়ে চালানো যাবে না, এরকম দাবি ওই গ্রাহকের। অনেকে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক হিসাব পরিচালনা করে আসে এই মোস্তাফিজুর রহমান বলেন যে এস আলমের কোনো ম্যানেজার আমরা এই ব্যাংকে দেখতে চাই না। আমরা আমার টাকা আর কাউকে লুট করতে দিব না। এস আলমের বিচার করতে হবে, ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফেরত আনতে হবে। নতুন চেয়ারম্যানের ইসলামী ব্যাংক পরিচালনা করার মতো দক্ষতা ও শরিয়া জ্ঞান নেই মন্তব্য করে তিনি বলেন কোনো অযোগ্য ব্যক্তিকে আমরা ইসলামী ব্যাংককে দেখতে চাই না, যোগ্য ব্যক্তিকে ব্যাংক পরিচালনার দায়িত্ব দিতে হবে। অর্থাৎ এটা নিয়ে কিন্তু সারাদিনই কিন্তু মুহুর্মুহুর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এবং ভার্চুয়ালি যে পর্ষদ সভা সেটাও কিন্তু আজ করতে দেওয়া হয়নি। এখন আমরা যদি দেখি যে আসলে কি কারণে বিক্ষোভ করেছেন সেই কারণটি এই রিপোর্টটিতে হয়তো তুলে ধরা হয়েছে।
প্রশ্ন হচ্ছে যে একটি ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের এত বড় আন্দোলনের কারণ কি? কেন ব্যাংকের সাধারণ গ্রাহকরা রাস্তায় নেমে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন? পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে বিষয়টি শুধু একজন চেয়ারম্যানের নিয়োগকে ঘিরে নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ, অতীতের বিতর্ক, আমানতকারীদের আস্থার সংকট এবং ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আন্দোলনকারীদের প্রধান অভিযোগ হলো যে এই নিয়োগে ব্যাংকের প্রকৃত শেয়ারহোল্ডার, গ্রাহক কিংবা সংশ্লিষ্ট অংশীজনের মতামতের প্রতিফলন ঘটেনি। তাদের দাবি, চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া ছিল অস্বচ্ছ এবং তড়িঘড়ি করে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হয়েছে। গ্রাহকদের একটি বড় অংশের আশঙ্কা, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাংকটি আবারও এমন কোনো গোষ্ঠীর প্রভাব বলে চলে যেতে পারে যারা অতীতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম, সুশাসনকে প্রশ্নবিদ্ধ করেছিল। অর্থাৎ তারা এস আলম গ্রুপকেই ইঙ্গিত করছেন যে এস আলম গ্রুপের প্রভাব ফিরে আসার আশঙ্কা রয়েছে। আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে এস আলম গ্রুপকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক। ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তনের পর থেকে ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সে সময় ব্যাংকটির উপর এস আলম গ্রুপের প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। পরবর্তী কয়েক বছরে বিপুল অঙ্কের ঋণ বিতরণ, কর্পোরেট সুশাসনের দুর্বলতা এবং ব্যাংকের আর্থিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন সামনে আসে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়। তখন গ্রাহক ও আমানতকারী মনে করেছিলেন ব্যাংকটি ধীরে ধীরে পূর্ববর্তী বিতর্কিত প্রভাবমুক্ত হচ্ছে, কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগের পর আন্দোলনকারীদের একাংশের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে পুরনো প্রভাবশালী গোষ্ঠী আবারও ব্যাংকটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ উপস্থাপন করতে পারেনি বা করা হয়নি, তবুও এই আশঙ্কাকেই আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে বলে মনে করছেন তারা। এরপর ওমর ফারুক খানকে ঘিরে আস্থার প্রশ্ন। আন্দোলনকারীদের দ্বিতীয় বড় দাবি হলো যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল করা। তাদের ভাষ্য, গত ২ বছর ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা, তারল্য পরিস্থিতি উন্নয়ন এবং স্বাভাবিক ব্যাংকিং কার্য চালু রাখতে ওমর ফারুক খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে তাকে সরিয়ে দেওয়া এবং নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্তকে তারা ব্যাংকের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। এছাড়া আমানত ও অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, তারপর রাজনৈতিক প্রভাবের অভিযোগ, বোর্ড সভা ভেঙে যাওয়ার তাৎপর্য, এইসব বিষয়ে মূলত এই কারণ। আর কি কি কারণে বিক্ষোভ হয়েছে তার একটি বিশ্লেষণ এখানে তুলে ধরা হয়েছে। 5টি কারণ উল্লেখ করেছেন যে নতুন চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ আলমের নিয়োগের বিরোধিতা, সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি, ব্যাংকের উপর এস আলম গ্রুপ বা অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ফিরে আসার আশঙ্কা, আমানত এবং ব্যাংকের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের অভিযোগ। তাহলে সামনে কি হতে পারে? বর্তমান পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের সংকট কেবল একটি চেয়ারম্যান নিয়োগের প্রশ্নে সীমাবদ্ধ নেই। এটি এখন ব্যাংকটির সুশাসন, মালিকানা কাঠামো এবং গ্রাহকদের আস্থা এবং ভবিষ্যৎ পরিচালনা নিয়ে বৃহত্তর বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে স্পষ্ট করেছে তারা আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আন্দোলনের চাপে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না। অন্যদিকে আন্দোলনকারীরাও তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব এবং পরিচালনা নিয়ে সৃষ্টি অচল অবস্থা কিভাবে সমাধান হবে সেটি এখন ব্যাংকিং খাতের অন্যতম প্রধান আলোচিত বিষয়। আমরা যদি এই ব্যাপারে কোনো আপডেট তথ্য পাই তাহলে আপনাদের জানানোর চেষ্টা করব। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের মন্তব্য করে জানাতে পারেন, আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। এখন আমরা দেখি যে যেহেতু এই একটি বিবৃতিতেই উঠে আসে যে বিএনপি এবং জামায়াতের সাথে যে মুখোমুখি অবস্থানে রয়েছে সেই কারণ বিবৃতি দিয়ে জামায়াতে ইসলামের পক্ষ থেকে কিন্তু এটার প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে গোলাম পরোয়ার
বলেছেন যে সকালে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ার তিনি বিবৃতিতে বলেছেন যে সকালে ঢাকার মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে সাধারণ গ্রাহকরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। ব্যাংকের আমানতকারী ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে তারা কর্মসূচিতে অংশ নেন। তার দাবি, কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ সকাল 9:30টার দিকে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে এবং জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে গুলি চালানো হলে বহু আমানতকারী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এরকম বলেছেন। এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচির বল প্রয়োগ ও দমনমূলক যে পদক্ষেপ গ্রহণ করা অনভিপ্রেত। তিনি এই ঘটনার মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই ছিল মূল কথা। ইসলামী ব্যাংক নিয়ে ভবিষ্যতে কি হয় তা দেখার অপেক্ষায় রইলাম এবং সামনে এর আপডেট আমরা প্রতিদিনই জানাবো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।